আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। জনাব মোস্তফা ফিরোজ, আপনি খেয়াল করেছেন এই নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমার যেন কেন মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং বিভিন্ন রকম ক্যান্ডিডেট যারা আছেন তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা যেন প্রকাশিত হচ্ছে। এবং এটা আজকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দুটো ঘটনা দেখলাম, এবং এগুলো আমাদের যে প্রচলিত মিডিয়া সেখানেও দেখলাম। একটা ঘটনা দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একজন ক্যান্ডিডেট এবং খুবই আলোচিত ক্যান্ডিডেট, ওনার সঙ্গে যে বাদানুবাদ, এবং সেখানে রুমিন ফারহানার যে মানে উত্তেজনা, এটা কিন্তু চোখে পড়ল। অনেকে এটা নিয়ে নানা ধরনের কথাও কিন্তু বলছেন। আবার আরেকটা দেখলাম যে আপনার নির্বাচন কমিশনেও হাসনাত আব্দুল্লাহ, বিএনপির একজন প্রবীণ নেতা, ওনার সঙ্গেও বেশ তর্ক করলেন আর কি। তো এই যে বিষয়গুলো, এগুলো কেন হচ্ছে, এবং এটা যে দুটো ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? বেশ কিছু মানে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এখন আসছে। ইভেন দেখলাম যে নাসরুদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী এলাকায়, সেখানেও একজনকে বারবার চাঁদাবাজ চাঁদাবাজ বলার চেষ্টা করছে। আজকে দেখলাম যে বেশ কয়েকজনের প্রতিবাদ, যে ভাতেরে কয় অন্ন, হ্যাঁ, কি বলে, একটা প্রবাদ আছে, তাই সেটা দিয়ে বললো। তারপরে এই যে বৃদ্ধ বললো যে মানে দোয়া দোয়া দিয়ে কাজ কি হবে, পাস তো তুমি করতে পারবে না, এভাবে বলছে। তো যাই হোক, সেখানে মানে এই যে চাঁদাবাজ বলার বলতে বলতে একভাবে রেজিস্ট্যান্স একটা গড়ে ওঠা সেই অঞ্চলে, এবং প্রতিক্রিয়া, পাবলিক রিয়াকশনটা খারাপ দেখা যাচ্ছে। এটা ঘটতে ঘটতেই দেখলাম যে আজকে দুইটাই ঘটনা। একটা হলো ওই ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেট সম্ভবত তার বোধহয় কোনো জরিমানা করছে আচরণবিধি লঙ্ঘনের জন্য, সেই মানে জন্য। তার একজন সমর্থক, তার একজন সমর্থক। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে সে বলছে উম, যে বুড়া আঙুল দেখানো, তারপরে বলছে যে আমি আহ, মানে বললে এখান থেকে মানে মানে বের হওয়া যাবে না, এক ধরনের হুমকি আর কি। তো তারপরে আবার নির্বাচন কমিশনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করছে, আব্দুল আল মিন্টু নাকি কোন আইনজীবীকে বলছে ব্লাডি, মানে সিভিলিয়ান নাকি বলছে। তার ধরে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রেস কনফারেন্স করে এখানে বলতেছে যে আমরা ব্লাডি ফরেনার না। এখন আসনাত আব্দুল্লাহ সেই ক্ষোভ প্রকাশ করছে, সেখানেও সে এই কথা বলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফর্মালি এটা বলছে। এত ছোটখাটো বিষয় নিয়ে এত উত্তেজিত হওয়া কেন, আমি বুঝলাম না। অসহিষ্ণু হওয়ার কোনো কারণ তো নাই, এবং ঘটনাগুলো খুব বড় না, কিন্তু ছোট ছোট ঘটনা খুব স্ফুলিঙ্গের আকারে ছড়ায় যাচ্ছে। কি কারণে এরকম পরিস্থিতি হচ্ছে, এতে বোঝা যায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মানে যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে তারা নিচ্ছে রাজনৈতিক ভাবে এটাকে দেখা, সেইটা মানে মনে হচ্ছে না বিবেচনায় নেওয়া হচ্ছে। ব্যক্তিগত স্বার্থটা এখানে যুক্ত, ক্ষমতায় না থাকতে পারার একটা যন্ত্রণা, সেগুলো হয়তো প্রকাশ পাচ্ছে নানাভাবে। আবার নির্বাচনটা হয়েই যাচ্ছে, নির্বাচনের পরে কি হবে, মানে এখন যে সুযোগ সুবিধাগুলো সেটা থাকবে কিনা, এগুলো নিয়ে বোধহয় অস্থিরতা। তো যাই হোক, এটা আহ মানে এটা যদি চলতে থাকে তাহলে পরিবেশটা নষ্ট হবে। এমনিতে নানাভাবে আমরা নানা স্লোগান শুনি, যে সমস্ত স্লোগান আমরা প্রত্যাশা করি না রাজপথে। তো সেগুলি শোনার পর আমার কাছে টোটাল মনে হয় যে আমরা কি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, কি সব টার্ম ইউজ করে বুঝিও না। আমি বারবার মাসুদ কামাল আপনাকে বলছি যে এইগুলি কি ন্যারেটিভ তৈরি করা, নতুন বন্দোবস্ত, এসব শব্দের সাথে তো পরিচিত না। এখন আমাদের বয়স হওয়ার কারণে
এগুলি নতুন কিছু মানে 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 কি বলে অ্যাকসেপ্ট করতে বা ধারণ করতে কষ্ট হয়, উচ্চারণটাও হয়তো ঠিক মতো হয় না। তো যাই হোক, তো নতুন কি দেখতেছি, আমি তো সেই পুরোনোটাই দেখতেছি। পুরোনো তো এইভাবেই তো চলতো, তাহলে নতুন কি পাচ্ছি, পেতে যাচ্ছি, নতুনের কোনো কিছু আমি সন্ধান পাচ্ছি না। নতুন যেটা দেখতেছি আরো খারাপ ভাবে দেখতেছি। আগে বড়রা বড়রা যুদ্ধ করতে, এখন ছোটরাও যুদ্ধ করতেছে বড়দের সাথে, বড়রা ছোটরা এক হয়ে গেছে। এটা একভাবে যারা সমাজতান্ত্রিক রাজনীতিটা থাকলে ভালো হতো, যে একটা মানে কোনো বয়সের বৈষম্য নেই, শ্রেণী বৈষম্য নেই। কিন্তু এখানে তো আর সমাজতান্ত্রিক কোনো আহ মানে কি বলে উপাদান আমি দেখতেছি না। তাহলে কেন এটা, কেন এই অস্থিরতা? আমার ধারণা যে রাজনৈতিক যে একটা ব্যবস্থাপনা, সামগ্রিকভাবে এটা আসলে ধস নামছে। আমরা যতই বিপ্লব অভ্যুত্থান বলি না কেন, আসলে একটা কদর্য চেহারাটাই মনে হয় সামনে চলে আসছে। সেটা দেখে আমরা একটু মানে বেশ হতাশই হচ্ছি। নতুবা ছোটরা কি বলে, ছোট বড়দের যে ভাষা, মানে সংস্কৃতি, নতুন আবার পট পরিবর্তনের মধ্যে যাব, পার্লামেন্টেও তো এগুলো সঞ্চালিত হবে না, এইভাবেই তো আমরা দেখবো এখন যা দেখছি। তো ওটাই কি নতুন বন্দোবস্ত কিনা আমি বুঝতেছি না। এই বন্দোবস্ত তো আমরা চাইছি কিনা, এটা নতুন করে এটার উপর একটা গণভোট নেওয়া দরকার। হ্যাঁ, যে আমরা এটাই চাইছিলাম কিনা। আচ্ছা, এই যে আপনি যে মানে গণভোটের কথা বললেন, গণভোট নিয়ে ছোট্ট একটা প্রশ্ন একটু করতে চাই। একটু ছোট করেই বলেন, অন্য প্রসঙ্গে বলুন। গণভোটের ব্যাপারটা হলো যে আলী রিয়াজ সাহেব দেখলাম বলছেন যে গণভোটে হার পক্ষে প্রচারণা চালানোটা এটা বৈধ, মানে সরকারি কর্মচারীদেরকে বলছেন। তো আমার একটু জানার খুব আগ্রহ, যদি হার পক্ষে প্রচারণা চালানোটা বৈধ হয়, তাহলে নার পক্ষে যদি কেউ প্রচারণা চালাতে চায় সেটাও কি বৈধ হবে, নাকি তাদের উপর মব লেলিয়ে দেওয়া? তবে ওই এই আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, ভারতীয় আধিপত্যবাদ, এগুলি হচ্ছে না। তো এটাকে না রাখলো কেন? শুধু হাটাই থাকতো। এখানে ভারতীয় আধিপত্য আনলো কেন? আওয়ামী দোসর আনলো কেন? পতিত সরকার আনলো কেন? পুরনো বন্দোবস্ত নিয়ে আসলো কেন? এটা তো বুঝলাম না। না, নার পক্ষে তার কেউ থাকবে না। নার পক্ষে থাকবে মানে সুপ্ত বাহিনী, গুপ্ত বাহিনী, যারা মানে গোপনে উপরে থাকবে না, আস্তে করে গেরিলা লাগায় দেয়, ভোট দিয়ে আসবে। ভোটাভুটি হলে তো দুই পক্ষ থাকে, তাই না? তা নিলে তো আর ভোট না। হম। তাহলে তো নার পক্ষে মানে কে থাকবে? কেউ তো, ইচ্ছা থাকলেও তো মানে কেউ মুখ ফুটে বলার সাহস পাবে না। কারণ সরকারও তো এখানে নিরপেক্ষ না। সরকার বলবে, হ্যাঁ তুমি নার পক্ষে গেছো কেন, তুমি তো এই জন্য তুমি ধরাই গেছো। সরকারের অবস্থান তো হায়ের পক্ষে। সে তো আর আইনগত প্রোটেকশনও আমাকে দিতে পারবে না, কারণ সে তো হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। এরকম অদ্ভুত নির্বাচন, একটা গণভোট দিয়ে শেষ পর্যন্ত এই একই রকম প্রতিফলন ঘটে কিনা, যে সরকারই ঠিক করে দেবে যে যে তরুণরা দাঁড়াইছে ভোটে, অনেকেই নির্বাচিত হবে। কিভাবে নির্বাচিত হবে ভোট না দিলে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বললেন সেদিন, তরুণরা দল তাহলে করেছে। এটাই তাহলে ডক্টর ইউনূসের সেই মানে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। যা হোক, আমি আরেকটা প্রসঙ্গে আসি, যে এই সোশ্যাল মিডিয়া অনেকে কিন্তু বারবার বলছিল যে এবারে নির্বাচনে সোশ্যাল মিডিয়া খুব বড় ভূমিকা রাখবে, এবং অনেকে বলছিল সোশ্যাল মিডিয়া নানা ধরনের এআই দ্বারা অনেক ভিডিও চলে আসবে, নানা ধরনের আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। তো আশঙ্কা, এআই, সেগুলি না হয় ধরা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে 2-3 বছর আগে আপনি কখন কবে কি বলেছিলেন সেগুলো কিন্তু চলে আসতেছে, কিন্তু এআই এর মাধ্যমে না, অরিজিনালি চলে আসতেছে। এবং এই যে চলে আসতেছে, এই জিনিসটাও কিন্তু আমার কাছে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে হয়। কারণ আমি আমি যে যে প্রসঙ্গে বললাম, আমি দেখলাম, কালকেই দেখলাম একটা ভিডিও দেখলাম, যে জামাতের একজন প্রার্থী, সম্ভবত তার নাম আমির হামজা, সম্ভবত ওনার একটা ভিডিও, উনি তারেক রহমানের ছোট ভাই প্রয়াত যে, আপনার যে কোকো, আরাফাত রহমান কোকো, তাকে নাম বিকৃত করে একটা মানে কথা বলেছিলেন, সেটা দেখলাম চলে আসছে। এবং আমির হামজা পরে বলেছেন এটা নাকি উনি 2-1 বছর আগে বলেছিলেন,
কি একটা উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন। তো হুম হুম এটাও কিন্তু উদাহরণ দিতে যাই হোক আর যে যা দিতে যাই হোক, উনি তো এটা এভাবে উচ্চারণ করেছেন, উনি তখন তো ফিল করেছেন, মিন করেছেন। এখন তারেক রহমানের সামনে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা আছে অথবা কিছু নাই, উনি আবার প্রার্থী বা আমির হামজা আবার প্রার্থী হয়েছেন, এটাও আবার ওনার জন্য একটা ব্যাপার। তো পুরোনো কথাগুলো কিন্তু চলে আসছেন নানাভাবে। এটাকে আপনি কি মানে কিভাবে দেখবেন না? এটা তো ইনফরমেশন, ভালো আসুক। অতীতে কে কি বলছে সব আসছে, যে আমির হামজারটা আসলো কুষ্টিয়ার প্রার্থী, জামাতের শক্তিশালী প্রার্থী। তারপরে মেজর আক্তারের অতীতে কি বলছে সেটা আসবে না, আসবে। কর্নেল ওলি আগে কি বলছে এখন কি বলতেছে, সবগুলি আসবে, কম্পেয়ার করবে। তো খারাপ না। এআই, মানে আপনি এআই দিয়ে আপনি সব যদি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যান, তাহলে তো শেখ হাসিনাও তো মানে মারাত্মক ভাবে উদ্বিগ্ন ছিল, ওই সরকারও। সোশ্যাল মিডিয়াই ছিল তাদের মূল মানে দুশ্চিন্তার কারণ। এই সরকারের তো সব ফ্রি, স্বাধীন হওয়ার কথা, তাহলে এত দুশ্চিন্তা কেন? এআইটা বুঝে যাবে মানুষ, এআই এখন বুঝে গেছে মানুষ, কয়েক সেকেন্ডের এ তো ওরা বোঝে যে এগুলি এআই, কারণ এআই ব্যাপক ব্যবহারটা হয়ে গেছে, বুঝেও গেছে যে এগুলি কোনো ভিত্তি নাই। এইগুলি আসলে মূল বিষয় না, মূল বিষয়টা হলো সরকার বোধহয় বুঝতে পারতেছে না আসলে নির্বাচনটা কি হওয়া উচিত, কেমন ভাবে হওয়া উচিত, বা আদৌ তারা একটা ভালো নির্বাচন করতে সক্ষম কিনা, নাকি তাদের মাথার মধ্যে আছে যে এ জিতবে ও জিতবে না, এইভাবে একটা মানে তার মধ্যে একটা টেনশন। কারণ এটা তো সত্য যে সরকারের মানসিক প্রস্তুতি কি ছিল, সরকার এবং তার সহযোগীদের মানসিক প্রস্তুতি ছিল নির্বাচন যাতে না হয়। এখন পরিস্থিতি ঠেলে দিছে, যে আপনার মনে আছে 1-11-এর সময় কিন্তু তারা রাজনৈতিক দল টল করে একটা লম্বা পথ পাড়ি দিতে চেয়েছিল। পরে যখন বিদেশিরা ঠেলা দিছে, তখন তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। তো এই মানে যারাই রাজনৈতিক পটক মানে মানে কি বলে পরিবর্তন না হয়, তখনই তাদের মাথার মধ্যে আসে যে আমরা একটা কিছু একটা করবো, একটা লম্বা পথ পাড়ি দেবো। তো এই পথটা পাড়ি মানে দেওয়া যাচ্ছে না বলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে, এবং সবসময় মনে করতেছে যে এই কোথায় আমার বিরুদ্ধে চলে গেলো, এই আমার বিরুদ্ধে চলে গেল। তো এই সবের প্রতিফলন হলো ঘুরে ফিরে ওই সোশ্যাল মিডিয়া খারাপ। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া ঠিক আছে, তাহলে মেইন স্ট্রিম মিডিয়া তাদের আগের যে মালিকরা ছিল যেভাবে চালাইতো সেভাবে চলতে দিক, সেটাও তো আবার দিচ্ছে না। মানে মূল কথা হলো যে আপনি নিয়ন্ত্রণটা করতে পারতেছেন না, আপনি ওইটাকে দমক দিতে পারতেছেন। কিন্তু এই আপনাকে আমাকে তো ধমক দিতে পারতেছেন না। আপনাকে আমাকে ধমক দিলে আপনি রিস্ক নিয়ে চলে থেকে যাবেন, আমি দৌড় দিয়ে চলে যাব দেশের বাইরে। হ্যাঁ, তো এখন ওই নিয়ন্ত্রণ করতে না পারার কষ্টটা তার অনুভব করতেছে। এখন ধরেন প্রেস সেক্রেটারি ফোন করে অমুক চ্যানেলকে অমুক তমুক চ্যানেলকে একটু বললো, তা আপনি আমাকে বললে তখন তো আপনি প্রশ্ন করবেন কেন, কি ব্যাপার, এটা তো আমার অধিকার, আপনি বলার কে, তাই না? তো এটা, এবং এখানে তো একটা পার্সন, যে পার্সনটা কে তারা ভয় পায়, প্রতিষ্ঠান ভয় পায় না, কারণ প্রতিষ্ঠান জানে যে তাদের উপর নির্ভরশীল, কিন্তু আপনি আমি তাদের উপর নির্ভরশীল না। তো এই কারণেই ঘুরে ফিরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন নাকি নিজেদের অবস্থানটা দুর্বল হয়, তখন যখন শক্ত থাকে তখন বলে যে আপনারা স্বাধীন, বলেন, মন খুলে বলেন, প্রাণ খুলে বলেন। আর যখন আস্তে আস্তে মানে নিজেদের অবস্থান দুর্বল হতে থাকে, তখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় বড় কাজ। তা আমার মনে হচ্ছে এখন সেই অবস্থাটাই তৈরি হয়েছে। আচ্ছা, এই যে জামায়াতের যে জোটটা, তারা বহুল আলোচিত জোট, এবং তারা সমস্ত ইসলামী ভোটগুলো এক জায়গায় নিয়ে যাবে বলে যে সেই জোটের যে ভাঙনটা হলো, যে আপনার ইয়ে এই ইসলামী আন্দোলন যে জোটের সঙ্গে থাকলো না, এটা নিয়েও কিন্তু নানা ধরনের ইকুয়েশন এখন হচ্ছে। অনেকে বলছে এটা করার মাধ্যমে আসলে বিএনপির খুব সুবিধা হয়ে গেল, এবং বিএনপি কি এই জোটটাকে ভাঙার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখলো কিনা, ইসলামী আন্দোলন কোনো টোপ দিল কিনা। আবার কেউ কেউ বলছে যে ইসলামী আন্দোলন হয়তো আবার এখন যে আহ, আপনার জাতীয় পার্টির সঙ্গে একটা জোট করতে পারে, সেটা যদি তারা করতে পারে তাহলে হয়তো জামাত যে 3 নম্বরে পৌঁছবে। মানে এই ধরনের নানা ধরনের ইকুয়েশন হচ্ছে। তো এই ইকুয়েশন
আপনার মূল্যায়নটা কি? হ্যাঁ, ইকুয়েশন তো হবে, কারণ এখন তো মানে ইসলামী আন্দোলন চেষ্টা করবে তার মতন করে এটাকে আহ, জেতার জন্য সেও জোট করবে। সেখানে জাতীয় পার্টি আসতে পারে, অস্বাভাবিক কিছু না। আবার আজকে দেখলাম যত স্বতন্ত্র আছে তারা মিলে একটা জোট করতেছে। তো কেউ কেউ তো আর বসে থাকবে না। ভালো, এটা শত ফুল ফুটুক এবং নির্বাচন করুক, কারণ এমনিতেই আওয়ামী লীগের মতন একটা বড় রাজনৈতিক দল নেই। অন্যান্যরা যদি যার যার অবস্থান থেকে ঝাঁপায় পড়ে নির্বাচন করে, তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা ভালো। কিন্তু একটা জিনিস খুব খারাপ হয়ে গেল, যে তারা এত আদর্শের বড়াই করতেছে, মানে এনসিপি সেখানে গেলই নাকি এই জোটে গেলেই নাকি সংস্কারটা খুব ত্বরান্বিত হবে, এবং এটাই প্রকৃত সংস্কারের ইয়ে। কারণ বিএনপি হচ্ছে প্রকৃত সংস্কার করে না। তো সংস্কারে যদি এত আদর্শিক অবস্থান হয়ে থাকে এবং এই জোটটা বেছে নিল, তাহলে শুধু আসন ভাগাভাগির কারণে ভাঙন কেন? এখন যদিও নানা রকম দর্শন উপস্থিত করতেছে ইসলামী আন্দোলন, কিন্তু আসল তো হলো আসন। আসনে তারা 70টা বা 75টা চাইছিল, সেখানে যদি 60টাও দিত তাহলে ইসলামী আন্দোলনের আর আপত্তি থাকতো না। কিন্তু আসলে মূল কথা হলো যে আসন তো 50টা পর্যন্ত রাজি হয়েছিল, কিন্তু তারা আর রাজি না। কারণ প্রথমে তারা 150 আসন, তারপরে 100 আসন, তারপরে 75 আসন, কিন্তু তারা কোনোভাবে 50টা আসন নেবে না। এই আলোচনাটা ফাঁকে দিয়ে যখন কি ভেঙে গেল, তখন একটা দর্শন আমরা শুনলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, বলছে যে জামাত ইসলাম ইসলামী আদর্শ থেকে সরে গেছে। কিভাবে সরে গেছে? সরে গেছে দুই ভাবে। একটা, তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। তারা বিদেশিদের সাথে বৈঠক করছে, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলার পরে তারা বলছে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোকেই তারা বিলং করবে। তাহলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হবে কি করে? তারা জোটের অনুমতি ছাড়া তারেক রহমানের কাছে যে বলছে তারা বিএনপি কে নিয়ে জাতীয় সরকার করে। তাহলে জাতীয় সরকার যদি করে, তাহলে ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে কি করে? বিএনপি তো আর ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে না, সে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করবে। এখন শুনতেছি তো এটা, কিন্তু তার আগ পর্যন্ত আমরা শুনতাম তো আসন ভাগাভাগি। এমন যদি হইতো যে না, ইসলামী আন্দোলনকে 100টা দেওয়ার পরেও ইসলামী আন্দোলন বলছে যে না, আমরা যেহেতু তোমরা মানে আদর্শের পথ থেকে সরে গেছো, তাহলে বুঝতাম যে তাদের যুক্তিটা যুক্তিসঙ্গত। আবার দেখেন জামাত ইসলামেও দেখেন, তারা জানে ইসলামী আন্দোলন যেটা বলছে এই বক্তব্যটা সঠিক। এটাই তো ইসলামী আন্দোলনের মানে মানে ধর্মীয় যদি ইসলাম নামের হয়, তাহলে তো এটি সঠিক কথা। তাহলে জামাত ইসলাম, তার নাম যেখানে জামাত ইসলাম, সে তাহলে গণতান্ত্রিক। সে মানে ধরেন আমি কমিউনিস্ট পার্টি, এখন আপনি যদি বলেন যে আমার আদর্শ হলো হচ্ছে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, তাহলে এটা আপনি হাসবেন না যে দল নাম হচ্ছে আমি একটা কমিউনিস্ট পার্টি, কিন্তু মোস্তফা ফিরোজ বলতেছে তার ক্ষমতা গেলে নাকি শরিয়া আইন বাস্তবায়ন করবে। তো জামাত ইসলাম হলো গণতান্ত্রিক আদর্শ কাঠামো করবে। এই যে যত সংস্কার, এটা হলো গণতান্ত্রিক একটা আদর্শিক কাঠামো বাস্তবায়ন করা। তো এর সাথে শরিয়া আইনের ইসলামী আদর্শের মিল কোথায়? তা তো নয়। ইসলামী আদর্শ হলো, ধরেন আজকে একটা গানের মহড়া দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা হচ্ছে মানে ইসলামী গান, এটা হলে ঠিক আছে। আর আপনি যদি কনসার্ট করেন, এটা ঠিক নেই, কারণ এটা হলো গণতন্ত্র। তাহলে গণতন্ত্রে আপনি ইসলামী গানও চলবে, আবার সাধারণ গানও চলবে, কিন্তু অন্য গানকে বলবেন আপনি ইসলাম বিরোধী, আর এই গানটাকে বলবেন ইসলামী। তাইলে তো মানে হইল না তো। গণতন্ত্র তো ওইটা, গণতন্ত্র তো মানে আপনি যেটা বলতেছেন আপনার তো ইসলামী, আপনার তো এই লাইনটাই ঠিক আছে, তো সেই অর্থে ঠিক আছে। তাহলে জামাত ইসলামও কিন্তু তার আদর্শিক অবস্থানে থাকছে না, আর এরা আদর্শিক অবস্থানের কথা বলতেছে, কিন্তু আসলে হচ্ছে সুবিধাটা। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে মানুষের সামনে কি প্রকাশ পেল? যে এরা আসলে মূলত ক্ষমতা, এই নানান নাম